হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য WBSSC গ্রুপ ডি এর মক টেস্ট নিয়ে আমি চলে এসেছি। সামনেই পরীক্ষা রয়েছে, এখন কিন্তু মক টেস্ট দেওয়ার প্রয়োজনীয়তা খুব বেশি। লাস্ট যে কদিন রয়েছে তোমাদের প্রত্যেকদিন যত বেশি মক টেস্ট দেবে খুব ভালো, এবং মক টেস্ট দেওয়ার সাথে সাথে তার অ্যানালিসিসটাও তোমাদের করতে হবে যে কোন কোশ্চেনগুলো তোমরা এখনো পারছো না সেই চ্যাপ্টারটা আরেকবার দেখে নিতে হবে, কোন কোশ্চেনগুলো এখনো মনে হচ্ছে ভুল হয়ে যাচ্ছে, কেন ভুল হচ্ছে সেটা আরেকবার জেনে নিতে হবে। তো এগুলো করলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা একদম ঠিকঠাক হবে। তো এখন রিভিশনের সময়, মক টেস্টের সময়, আর প্র্যাকটিস সেটের সময়, আর ঠিক সেভাবেই আমরাও তোমাদেরকে পাশে থেকে সেগুলো করিয়ে চলেছি। তো আজকে হবে WBSSC গ্রুপ ডি এর মক টেস্ট। আর যারা আজকে চ্যানেলে প্রথম আছো তাদেরকে বলবো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, এরকমই যে কোনো কম্পিটিটিভ এক্সামের খবর পাওয়ার জন্য আর তার ক্লাসেস পাওয়ার জন্য ফ্রিতে। আর তার সাথে বলে রাখবো, যারা অলরেডি আমাদের ইউটিউবের মেম্বার রয়েছে, যেভাবে তোমরা ভালোবাসা দিয়েছো সেভাবে ভালোবাসা দিতে থাকো, প্রচুর প্রচুর লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। আর এর সাথে বলবো, যারা প্রিপারেশন নিচ্ছ বা নতুন শুরু করেছো তারা কিন্তু প্লে লিস্টটা অবশ্যই দেখো, আমাদের সব কমপ্লিট করা আছে সিলেবাস। তো সিলেবাসটা একবার দেখে নাও, ওখান থেকে সব চ্যাপ্টার করতে পারবে, এমনকি একটা ভিডিওর মধ্যে সব কভার করে দেওয়া আছে। সেই একটা ভিডিও করলেও কিন্তু তোমাদের লাস্ট মিনিটের যে প্রস্তুতি সেটা হয়ে যাবে। এবার চলে যাচ্ছি আমি দেরি না করে প্রথম টপিক ম্যাথমেটিক্সে। এভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা এই ভিডিওতে পরপর পাবে। মক টেস্ট মানে পুরো গ্রুপ ডি পরীক্ষায় যেমন ভাবে হবে ঠিক সেভাবেই তোমরা কোশ্চেন দেখতে পাবে। তো এখানে তোমরা প্রত্যেকে আনসার করবে। ম্যাথসের যে কোশ্চেন গুলো আছে সেগুলোর আনসার তোমরা কিভাবে করবে, ধরো ম্যাথসের ক্ষেত্রে তোমরা লিখবে এম লিখবে, কোশ্চেন নাম্বার 1 হলে 1 লিখে তারপরে তার যে অপশনটা ঠিক মনে হচ্ছে সেটা লিখবে। এইভাবে প্রত্যেকে কমেন্ট করবে যাতে বোঝা যায় যে অঙ্কে তুমি কত স্কোর করছো, এবং ফাইনালি অঙ্কের স্কোর এবং তোমার টোটাল স্কোরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। বলা হচ্ছে 1.7, 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসাগু কত? অপশন নাম্বার এ 0.17, অপশন নাম্বার বি 1.7, অপশন নাম্বার সি 0.017 আর অপশন নাম্বার ডি 0.0017। প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো, আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি। এবং এটার উত্তর যে পারছো সে কমেন্ট করবে এম, ক্যাপিটালে M1, তারপরে ABCD এর মধ্যে যে অপশনটা মনে হচ্ছে সেই অপশনটা লিখে দেবে। আশা করি সবার ক্লিয়ার হলো। প্রত্যেকে একবার চেষ্টা করে নাও, লসাগু গসাগু চ্যাপ্টার থেকেই প্রশ্নটা। আশা করি সবাই পারবে, যারা পারবে না তারা অবশ্যই চ্যাপ্টারটা আরেকবার দেখবে। তো যখনই দশমিক সংখ্যা বা ভগ্নাংশ এদের গসাগু করতে বলবে, তার সব থেকে শর্টকাট ট্রিকটা আমরা শিখবো। এতক্ষণে কিন্তু উত্তর হয়ে যাওয়ার কথা, যারা পারবে এতক্ষণে উত্তর হয়ে যাওয়ার কথা, তাই জন্য আমি শুরু করব সলিউশন। চলো, যাদের মনে হচ্ছে আরেকটু সময় দিলে ম্যাম উত্তরটা হয়ে যেত, তারা চাইলে পজ করে দেখে নিতে পারো, করে তারপরে আনসারটা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি চলে যাচ্ছি প্রথমে 1.7 কে আমরা লিখতে পারি তো 17/10। পয়েন্টের পরে যতগুলো ধর থাকে ততগুলো শূন্য লিখতে হয়, তাহলে এখানে হবে 51/100। একইভাবে এটা হবে 153/1000। এই হয়ে গেল ভগ্নাংশ। ভগ্নাংশের গসাগুর সূত্রটা মনে আছে? ভগ্নাংশের গসাগুর সূত্র ছিল লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু। তাহলে 17, 51 আর 153 এদের গসাগু কত? 17 দিয়ে দেখো 51 ডাইরেক্টলি ভাগ যায়, 3 17 51। এটাও দেখো ডাইরেক্টলি ভাগ যায়, 17 গুণ 9 করলে 153 হয়। তাহলে আমরা পেলাম গসাগু কত? 17। এবার কাজ কি? 10, 100 আর 1000-এর লসাগু করা। একইভাবে করছি, দেখো 10 দিয়ে 1000 ডাইরেক্টলি ভাগ যায়, 100 দিয়েও ভাগ যাবে, তার মানে সব থেকে বড় সংখ্যাটাই হয় লসাগু। তাহলে এখানে হলো 1000। 17/1000 একে যদি দশমিকে লেখা হয় 0.017, মানে উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। আশা করি সবার বোঝা গেল। প্রথমে আমরা ভগ্নাংশে নিলাম, ভগ্নাংশের গসাগু মানে লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু, সেখান থেকে আমরা পেলাম 17/1000 মানে 0.017 হয়ে গেল আনসার। দশমিকে না দিয়ে তোমাদের পরীক্ষায় কিন্তু ভগ্নাংশ দিয়েও লসাগু বা গসাগু বার করতে বলতে পারে, তো তার জন্য আমাদের এই সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর যদি একইভাবে যদি বলতো যে ভগ্নাংশের লসাগু বার করো, তাহলে কি করতাম? লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু। আশা করি সবার ক্লিয়ার হলো। 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম 91টি প্রকৃত সংখ্যার গড় কত? অপশন নাম্বার এ 24, অপশন নাম্বার বি 48, অপশন নাম্বার সি 36, অপশন নাম্বার ডি 46। কোনটা উত্তর হবে প্রত্যেকে কমেন্ট করো, কোনটা উত্তর হবে প্রত্যেকে কমেন্ট করো। একটু টাইম দিচ্ছি, প্রত্যেককে একটু টাইম দেবো, প্রত্যেকে কমেন্ট করতে থাকো।
কোনটা উত্তর হবে? কোশ্চেন নাম্বার 2 আনসার অপশন নাম্বার এ হবে, বি হবে, সি হবে, না ডি হবে? কোনটা উত্তর হবে বলে মনে হচ্ছে? আচ্ছা, এর জন্য তোমাদেরকে আমি সূত্র বলেছিলাম, সূত্র মনে থাকলে উত্তর করতে পারবে, নয়তো পারবে না। যাদের সূত্র মনে আছে এতক্ষণে উত্তর হয়ে গেছে। চলো শুরু করছি এর সলিউশন। যাদের সূত্র মনে নেই তারা কোনোদিনও এই প্রশ্নের উত্তর করে আসতে পারবে না। প্রথম 91টি প্রকৃত সংখ্যার গড় কত এর সূত্র হচ্ছে n+1/2, তার মানে 91 যোগ 1/2, মানে বলতে পারি আমরা 92/2। 92 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4 দুগুনি 8, 6 দুগুনি 12, মানে 46। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। ওকে, দেখে নাও সলিউশন। আশা করি সবার ক্লিয়ার যে যোগ করলাম 1 দিয়ে, তারপর 2 দিয়ে ভাগ করলাম, অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। কোশ্চেন নাম্বার 3 তে যাব। কি বলছে? যদি কোনো মূলধন 10 বছরে তার 3 গুণে পরিণত হয় তবে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। বলছে একটা মূলধন 10 বছরে তার 3 গুণ হয়েছে, তাহলে বার্ষিক সরল সুদের হার কি হবে? অপশন আমি দেখতে পাচ্ছি রয়েছে, অপশন নাম্বার এ রয়েছে 5%, অপশন নাম্বার বি রয়েছে 10%, অপশন নাম্বার সি রয়েছে 15%, আর অপশন নাম্বার ডি রয়েছে 20%। দেখি কে কে উত্তর বলতে পারে। আমি টাইম দিচ্ছি প্রত্যেককে, দেখবো কে কে উত্তর বলতে পারে। প্রত্যেকে ট্রাই করো উত্তর করার। সরল সুদ চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা এসেছে। আচ্ছা, এখানে যদিও এখানে দেখো সরল সুদ বলে বলা আছে, বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। কোনো প্রশ্নে যদি শুধু সুদের হারও বলে তাহলেও কিন্তু আমরা সরল সুদই ধরে নেব। ঠিক আছে, চলো কে এর উত্তর দিতে পারবে জলদি কমেন্ট করো। আর পরীক্ষা সামনেই এসে গেছে, তোমাদেরকে বারবার বলবো যে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, প্রত্যেকে কিন্তু সবকটা আনসার করে আসবে, সবকটা আনসার যেটা মনে হচ্ছে করে আসবে। এবং অনেক সময় তোমাদের এগুলো আমি জিকের ক্ষেত্রে বলবো, জিকের ক্ষেত্রে অপশন এলিমিনেট করতে জানতে হবে। অপশন এলিমিনেশন কিন্তু খুব দারুণ একটা প্রসেস, এবং তোমরা যদি চাও যে আমি পরীক্ষার আগে একটা এরকম ভিডিও বানিয়ে দিই যেখানে তোমরা ছোট ছোট ট্রিক্স অ্যান্ড টেকনিক শুনবে, যেখানে আন্দাজে এমসিকিউ করা যায় কিভাবে, যাতে কিনা যেগুলো পারবে না সেই উত্তরগুলো তোমরা কিভাবে করে আসতে পারো, তাহলে অবশ্যই জানিও, আমি তোমাদের জন্য তার একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেবো যাতে পরীক্ষায় তোমার সুবিধা হয়। হ্যাঁ, তবে এটা বলবো না যে তুমি কিচ্ছু পড়াশোনা করে গেলে না, সব আন্দাজে তুমি সব সঠিক করে দেবে, এটা হতে পারে না। কিন্তু যাদের পড়াশোনা অতটা হয়নি, বা যারা মনে করছো যে আমি 10টা প্রশ্ন বা 5টা প্রশ্ন পারিনি, সেই 5টা প্রশ্ন আমি কিভাবে সমাধান করে আসতে পারবো যাতে উত্তরের কাছাকাছি যেতে পারি বা উত্তর ঠিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়, সেটা কি করে করতে পারো সেটা আমি বলে দিতে পারি। এবং সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে। এই দুটো যদি করো অবশ্যই আমি তার একটা ভিডিও পরীক্ষার আগে আগেই নিয়ে চলে আসবো। ঠিক আছে, চলো অনেকটা টাইম দিলাম এই প্রশ্নটা করার জন্য। সরল সুদ নির্ণয় করার সূত্র কার কার মনে আছে? PTR/100 থেকে সরল সুদ নির্ণয় করা যায়। বলছে কোনো একটা মূলধন, ধরো আমি ধরলাম পি টাকাটা মূলধন, 10 বছর সময় নিয়ে 3 গুণ হয়েছে, মানে 3p টাকা হয়েছে। আচ্ছা, পি টাকা 3p টাকা হয়েছে, তার মানে সুদ হিসাবে এসআই বা সিম্পল ইন্টারেস্ট হিসাবে কত টাকা পেয়েছে? 3p - p, মানে 2p টাকা পেয়েছে সরল সুদ আকারে। তো আমরা যে সূত্রটা জানি SI = PTR/100, এই সূত্র অনুযায়ী SI আমি জানি 2p, এখানে আসলো p, টাইম বলা আছে 10 বছর, রেট আমাদের জানতে চেয়েছে বাই 100। দেখো দুদিক থেকে আমাদের পি তো কেটে যাচ্ছে, এখানে আমার 0 আর 0 কাটলো, এই 10টা দিকে গুণ হলে 2 দিয়ে গুণ হলে হবে 20, তাহলে রেট হয়ে গেল 20%। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। যারা অপশন নাম্বার ডি বলেছো তাদের উত্তর হয়ে গেল সঠিক। এখানে আমি তোমাদের অনেকটা ডিটেলসে করালাম, তোমরা শর্ট ট্রিক ইউজ করতে পারো, এই পি গুলো লেখার কোনো দরকার নেই, জাস্ট 10/100 আর এদিকে গেলে 2 × 100/10 করে দিলে রেট পেয়ে যেতে। ঠিক আছে, চলো অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। 4 নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলবো, এখনো যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবে কিন্তু প্রস্তুতি হয়নি, বা লাস্ট মিনিটে মনে করছো অনেকগুলো মক টেস্ট দেওয়ার প্রয়োজন আছে, তাদেরকে বলবো তোমরা এই যে আমাদের প্যাকটা রয়েছে, নোটসের যে প্যাকেজটা রয়েছে, এটা তোমরা নিয়ে নিতে পারো। এখানে তোমরা এক তো পাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ নোটস পেয়ে যাচ্ছ, একদম কম্বাইন করে দেওয়া রয়েছে,
কোনো এক্সট্রা কিছু দেওয়া নেই যে তোমাকে বাদ দিয়ে পড়তে হবে, জাস্ট এইটুকু পড়লেই হবে। প্লাস তোমরা পেয়ে যাচ্ছ মক টেস্ট, অনেকগুলো তোমরা গ্রুপ সি গ্রুপ ডি এর মক টেস্ট পাচ্ছ, এবং এর সাথে তোমরা পাচ্ছ দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস পেয়ে যাচ্ছ, জেনারেল অ্যাওয়ারনেস তো আছেই, ম্যাথস এর আমার পিডিএফ পাচ্ছ, এক্সট্রা আরো কোশ্চেন পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, রিজনিং পাচ্ছ, আর এই সব কিছু তোমরা পাচ্ছ মক টেস্ট নোটস সব একসাথে তোমরা পাচ্ছ মাত্র 299 টাকায়। তো এটা যদি নিতে চাও তোমাদের যোগাযোগ করতে হবে 9088890010, জাস্ট এই নাম্বারে কল করো। সময় বেশি নেই, যদি মনে করো এই সময়ের মধ্যেও যতটা পারবে নিজেকে প্রস্তুত করতে চাইছো তাহলে অবশ্যই এটাই কিন্তু যোগাযোগ করো। আর যাদের মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে, লাস্ট টাইম রিভিশন বাকি, যারা আমাদের এখান থেকে প্রিপারেশন নিয়েছো, লাস্ট টাইম রিভিশন আর মক টেস্ট, বারবার বলছি মক টেস্ট কিন্তু প্রত্যেককে দিতেই হবে, এটা যেখান থেকেই দাও। তো এখান থেকে তোমরা যদি নাও তাহলে নোটসটাও পেয়ে যাচ্ছ, সাথে মক টেস্টটাও পেয়ে যাচ্ছ। তো সেই জন্য মক টেস্ট কিন্তু প্রত্যেককে দিতে হবে, যারা আগে থেকেও প্রিপারেশন করছো তাদেরকেও এখন রেগুলার মক টেস্ট দিতে হবে আর অ্যানালিসিস করতে হবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন কি বলছে, একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% হবে। অপশন এ 75, অপশন বি 60, অপশন সি 25, অপশন ডি 65। কোনটা উত্তর হবে প্রত্যেকে কমেন্ট করো। আমি একটু সরে দাঁড়ালাম, প্রত্যেকে কমেন্ট করো কোনটা উত্তর হবে, কোনটা উত্তর হবে বলে তোমরা মনে করছো, বা কোনটা তোমরা সলিউশন করে উত্তর পাচ্ছ। ওকে, চলো তোমাদের একটু টাইম দিচ্ছি উত্তর করার, সবাই করে নাও। 4 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে, একটা সংখ্যার 25% ওই সংখ্যা 30% এর থেকে 15 কম। চলো স্টার্ট করছি। 25% 30% এর থেকে 15 কম। আচ্ছা 25% 30% এর থেকে কত পার্সেন্ট কম? 5% কম। তাহলে আমরা বলতে পারি তো ওই সংখ্যাটার 5% এর ভ্যালু হচ্ছে 15। তাহলে সংখ্যাটা কি করে বার করব? 15 গুণ 5% কে উল্টে দিলে হবে 100/5, 3 5 15, তাহলে সংখ্যাটা হলো 3 100 300। বলেছে সংখ্যার 20% কত হবে, তাহলে 300 এর 20%, 300 গুণ 20/100, দুটো শূন্য আমরা কাটতে পারছি আরামসে, 3 গুণ 20 হয়ে যাবে 60। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, সলিউশন দেখে নাও, খুব সহজ একটা প্রশ্ন ছিল। চলে যাব আমি এর আনসারে। 60, অপশন নাম্বার বি রাইট আনসার। 5 নাম্বার প্রশ্ন বলছে A:B, 2:3, B:C, 4:5, C:D, 6:7 হলে A:D কি হবে? অপশন নাম্বার এ 18:15, অপশন নাম্বার বি 16:35, অপশন নাম্বার সি 16:15, অপশন নাম্বার ডি 18:35। কি হবে বলো উত্তর? রেশিও বা অনুপাত চ্যাপ্টারের কোশ্চেন আমি তোমাদের করিয়েছিলাম রেশিও মার্চ টপিক, রেশিও মার্চ টপিক থেকে এই প্রশ্নটা। দেখি কে কে উত্তর করতে পারে, কার কার মনে আছে দেখবো, প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো। 5 নাম্বার প্রশ্নের উত্তর প্রত্যেকে কমেন্ট করো। A, B, C, D এর মধ্যে কোন উত্তরটা হবে? তোমাদের নিশ্চয় মনে আছে যে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম মানে এ আর ডি এর যদি রেশিও জানতে চাওয়া হয় তাহলে আমি কি বলেছিলাম, ভগ্নাংশগুলোকে লিখবো আর গুণ করে দেব। তাহলে প্রথম ভগ্নাংশ 2/3, তারপর 4/5, তারপর 6/7, জাস্ট লিখবো আর গুণ করে দেবো। 3 দুগুণী 6, আর কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 5 7 35। কতক্ষণ লাগছে বলো? 16:35। অপশন নাম্বার বি উত্তর। কতক্ষণ লাগছে? একদম কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা এই উত্তরগুলো করে ফেলতে পারবে। যাদের মনে হচ্ছে ম্যাম টাইম কম দিচ্ছেন, টাইম কিন্তু ম্যাম কম দিচ্ছে না, তোমরা যদি সঠিক প্রসিডিওর জানো এগুলো এতটাই তাড়াতাড়ি করা সম্ভব। অপশন নাম্বার ডি 16:35 হয়ে গেল রাইট আনসার। অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 6, 3 5 7 9 11 13 সংখ্যাগুলির গড় কত? অপশন নাম্বার এ 4, অপশন নাম্বার বি 6, অপশন নাম্বার সি 8, অপশন নাম্বার ডি 2। বলো কোনটা উত্তর হবে, দেখি কে বলতে পারে, দেখি কে বলতে পারে। এটাও ভীষণ সহজ একটা প্রশ্ন, 6 নাম্বার প্রশ্ন, গড়ের অ্যাভারেজ চ্যাপ্টার থেকে প্রশ্ন, এবং এটাও কিন্তু সূত্র দিয়েও সলভ করা যায় বা শর্ট ট্রিকের সাহায্যে সলভ করা যায়।
দেখি কার কার উত্তর হয়। 3, 5, 7, 9, 11, 13 সংখ্যাগুলোর গড় কত? বিজোড় সংখ্যাগুলোর মোট বার করার সূত্র হচ্ছে n স্কয়ার। ধরো তোমায় বললো যে nটা বিজোড় সংখ্যা আছে, nটা বিজোড় সংখ্যার মোট বার করার সূত্র n স্কয়ার। তো এখানে 3 থেকে শুরু হয়েছে, বিজোড় সংখ্যা শুরু হয় কত থেকে? 1 থেকে। তাহলে 1 থেকে শুরু করে 13 পর্যন্ত টোটাল বিজোড় সংখ্যা থাকে কটা? 7টা। কেন? 13 আর 1 14, 14/2 করলে 7টা 7টা করে থাকবে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। তাহলে 7টা যে বিজোড় সংখ্যা, এদের যে যোগফল, এদের যে সামের সূত্র হচ্ছে n স্কয়ার, মানে 7 এর স্কয়ার। 7টা বিজোড় সংখ্যা 7 এর স্কয়ার মানে 49। এই 49 এর মধ্যে 1 তো এর মধ্যে নেই, দেখো 3 থেকে শুরু হয়েছে, তো 1 কে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো কত যোগফল? 48। কটা সংখ্যা? 6টা সংখ্যার, কারণ 7টার মধ্যে একটা সংখ্যা বাদ দিয়ে দিলাম। তাহলে 6টার যোগফল যদি 48 হয়, 6টার গড় কত? 48 ভাগ 6, 6 8 48। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। এবার একটা শর্ট ট্রিক বলি, এর থেকেও কম সময় হবে, যা যদি সূত্র দিয়ে করার প্রয়োজন হয় তাই আমি সূত্রটা শেখালাম, কিন্তু এই অঙ্কটা এর থেকেও কম সময় হবে। কি করে হবে? এদের মাঝের সংখ্যাটা খুঁজবে, অ্যাভারেজ মানে গড় মাঝের সংখ্যা। দেখো 3, 5, 7 তিনটে সংখ্যা, 9, 11, 13 তিনটে সংখ্যা, 7 আর 9 এর মাঝখানে কে আছে? 8। এখান থেকেও আমরা উত্তর করতে পারতাম। আশা করি সবার বোঝা গেল। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, এর আনসার হয়ে গেল অপশন নাম্বার সি 8। 7 নাম্বার প্রশ্ন, আবার একটা সরল সুদের প্রশ্ন। বলছে 16,250 টাকার বার্ষিক 8% হারে 73 দিনের সরল সুদ কত হবে? দেখি কে আনসার করতে পারে। কি কি অপশন আছে একবার দেখে নিই। অপশন নাম্বার এ রয়েছে 460 টাকা, অপশন নাম্বার বি রয়েছে 260 টাকা, অপশন নাম্বার সি রয়েছে 560 টাকা, আর অপশন নাম্বার ডি রয়েছে 660 টাকা। দেখি কার উত্তর ঠিক হয়। অপশন নাম্বার এ বি সি ডি এর মধ্যে কার উত্তর ঠিক হয় আমরা দেখব। সরল সুদের সূত্র আমরা কি জানি? সরল সুদের সূত্র আমরা জানি PTR/100। সরল সুদের সূত্র অনুযায়ী হচ্ছে PTR/100, যেখানে পি এর ভ্যালু বলা আছে কত? 16,250। টাইম কত বছর বলা নেই, দিন বলা আছে 73। বছরে নেওয়ার জন্য আমরা লিখবো 73/365, বছরে নিলাম। আর মানে 8%, 8 আর বাই 100। এবার আমার কাজ হচ্ছে কাটাকুটি করা। 73 দিয়ে এখানে যদি কাটাকুটি করি এটা হয় 5, এখানে একটা শূন্য আর একটা শূন্য কাটে। 5 দিয়ে ভাগ করলে এখানে আসছে 3 5 15, 5 দুগুণী 10, 5 5 25। ঠিক আছে, 325 গুণ 8 করছি। 5 8 40 এ শূন্য, হাতে 4, 8 দুগুণী 16, আর 4 20 শূন্য, হাতে 2, 3 8 24, আর 2 26। তাহলে 2600/10, শূন্য শূন্য কেটে গেল, মানে উত্তর হলো 260 টাকা। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। জাস্ট কিচ্ছু না, সূত্র বসালাম আর কাটাকুটি করলাম, আর কিচ্ছু করতে হবে না, সূত্র মনে থাকলেই আনসার হবে। তাহলে এটা আমরা উত্তর কি পেয়ে গেলাম? অপশন নাম্বার, এটা উত্তরটা ভুল আসছে, অপশন নাম্বার বি 260 টাকা হবে উত্তর। এটা একটু নিচে চলে গেছে, ঠিক আছে, অপশন নাম্বার বি 260 টাকা হবে উত্তর। কোশ্চেন নাম্বার 8 বলছে দুটি সংখ্যার লসাগু 396, গসাগু 11, তাদের একটি সংখ্যা 66 হলে অপর সংখ্যাটি কত? এই টাইপটা আসার চান্স খুব বেশি, তাই জন্য আমি প্র্যাকটিস সেটেও দিই, মক টেস্টেও দিই। তো দেখি এটা কার কার মনে আছে। লসাগু গসাগু চ্যাপ্টারের খুব পরিচিত একটা অঙ্ক, প্রচুর বার করিয়েছি, আর আশা করছি এরকম টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষাতেও আসবে। তো দেখা যাক কার কার ঠিক হয়। অপশন নাম্বার এ 62, অপশন নাম্বার বি 64, অপশন নাম্বার সি 66, আর অপশন নাম্বার ডি 70। দেখি কার উত্তর ঠিক হয়। এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? এখানে আমরা অ্যাপ্লাই করব লসাগু গুণ গসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল। তাহলে একটা সূত্র যেটা না জানলে এই অঙ্কটা হবে না, সেটা হচ্ছে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। লসাগু রয়েছে 396, গসাগু রয়েছে 11, সংখ্যার মধ্যে একটা সংখ্যা 66, তাহলে তাকে আমরা কি করব? ভাগ করে দেব। তাহলে 11 দিয়ে ভাগ করলে 6, 6 দিয়ে ভাগ করলে 6 6 36, 6 6 36, মানে অপশন নাম্বার সি 66 হয়ে যাবে রাইট আনসার। অপশন নাম্বার সি 66 হয়ে গেল রাইট আনসার। আশা করি সবার বোঝা গেল। চলে যাব পরবর্তী প্রশ্নে। সরকারের নতুন নীতি অনুযায়ী পেঁয়াজের মূল্য 35% বৃদ্ধি পেয়েছে। এক ব্যক্তি কত শতাংশ পেঁয়াজ কেনা কমালে তার পেঁয়াজ কেনার খরচ বৃদ্ধি পাবে না? ভীষণ সুন্দর একটা প্রশ্ন, দেখি কার কার উত্তর ঠিক হয়। ভীষণ সুন্দর একটা প্রশ্ন, দেখবো কার কার উত্তর ঠিক হয়।
দেখি কার কার উত্তর ঠিক হতে পারে। অপশন নাম্বার এ 25%, অপশন নাম্বার বি 29%, অপশন নাম্বার সি 26%, অপশন নাম্বার ডি 33%। শর্ট ট্রিক মনে না থাকলে কিন্তু এরকম অঙ্ক করতে অনেকটা বেশি সময় লাগবে। তো শর্ট ট্রিক যার মনে আছে সেই একমাত্র তাড়াতাড়ি এই অঙ্কটা করতে পারবে। যখনই আমরা দামের প্রসঙ্গ তুলবো আর ব্যবহারের প্রসঙ্গ তুলবো, যদি খরচ একই থাকে আমাদের কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে, এবং আবারও বলবো এইটা মনে রাখা ছাড়া এই সূত্রটা বা এই কনসেপ্টটা মনে না থাকলে এই অঙ্ক তাড়াতাড়ি হবে না। সেটা হচ্ছে কি, যদি খরচ একই রাখতে হয় তাহলে দাম যে রেশিওতে বাড়ে ব্যবহার ঠিক তার উল্টো রেশিওতে কমে। তাহলে এখানে দাম বেড়েছে কত? 35%, মূল্য বৃদ্ধি হয়েছে। 35%কে ভগ্নাংশে নিলে দাঁড়ায় 35/100, কাটাকুটি করলে দাঁড়ায় 7/20। তার মানে আমরা যদি প্রাইসের রেশিও করি, আগে যেটার দাম 20 টাকা ছিল এখন 7 টাকা বেড়ে দাম হয়েছে 27 টাকা। প্রাইসের রেশিও যা হবে, কনজাম্পশন মানে ব্যবহারের রেশিও তার উল্টো হবে, 27:20। মানে যেটা আগে 27টা কিনতে হতো এখন 20টা কিনতে হচ্ছে। তাহলে কতটা ব্যবহার কমলো? 7 কমলো। কার উপরে কমলো? 27-এ কমলো। তাহলে 100-তে কত কমবে? এটা যদি তুমি ক্যালকুলেশন করো অ্যাপ্রক্সিমেটে আসবে 26%, 25.9 আসবে। তাহলে 26% অ্যাপ্রক্সিমেটে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। যারা এইভাবে করছো তারাই একমাত্র কম সময়ে করতে পারবে, নয়তো এটা কিন্তু খুবই সময় সাপেক্ষ একটা অঙ্ক। ঠিক আছে, চল অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। পরের প্রশ্ন, এ বি সি এর বেতনের অনুপাত 1:3:4। যদি বেতন যথাক্রমে 5%, 10% এবং 15% বৃদ্ধি পায় তাহলে নতুন বেতনের অনুপাত কত হবে? দেখা যাক কে কে উত্তর করতে পারে। আমি একটু সরে দাঁড়ালাম, দেখি কে কে উত্তর করতে পারে। অপশন নাম্বার এ বলছে 20:66:95। অপশন নাম্বার বি বলছে 21:66:96। অপশন নাম্বার সি বলছে 21:66:92। অপশন নাম্বার ডি বলছে 19:66:92। দেখা যাক কারটা ঠিক হয়। চলো এবার শুরু করি। 1:3:4 আগে বেতন ছিল, তো আমি ধরে নিলাম 1, 3, 4। 5% বৃদ্ধি পেয়েছে মানে ইন্টু 105/100 কেন লিখলাম না? কারণ ইস্টু যখনই করবো 100 গুলো কেটে যাবে। 3 গুণ 10% মানে 110 ইস্টু 15% মানে 115। এবার আমরা দেখবো তিনটে ভাগ যাচ্ছে কি দিয়ে। দেখো 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 দুগুণি 10, 5 একে 5, 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 3 5 15 ভাগ গেল। এবার 21 একে 21, 3 গুণ 22 66, 4 গুণ 23 92। তাহলে 21:66:92 এটা আমাদের উত্তর হলো অপশন নাম্বার সি। 21:66:92 এটা আমাদের আনসার হলো। এবার তোমাদের একটা মজার জিনিস শেখাই। তোমাদের যেটা বলছিলাম যে কখনো কখনো উত্তর যদি বের করতে নাও পারো অপশন দেখে উত্তর করা যায়, তবে হ্যাঁ সব ক্ষেত্রে মেলে না। কিছু ক্ষেত্রে যেখানে তুমি জানো যে অঙ্কটা হচ্ছে না সেখানে তুমি এটা অ্যাপ্লাই করে আসতে পারো, হলে ভালো, তুমি নাম্বার পাবে, আর না হলে কিছু করার নেই, তুমি এমনিও পারতে না। তো সেক্ষেত্রে আমি বলবো দেখো একটা ছোট্ট জিনিস এই অঙ্কটাতেই বুঝতে পারবে। যদি খেয়াল করো 66 সবকটায় কমন আছে, তার মানে এটা ফিক্স। ঠিক আছে, এই দুটোই দেখো 21 কমন আছে। ঠিক আছে, আবার এই দুটোই 92 কমন আছে। তার মানে যারা অঙ্ক করবে এক্সামিনারের যে মাইন্ডসেটটা বুঝতে হবে, যারা অঙ্কটা করছে তাদের হয় প্রথমটা এসে গেছে তাই জন্য এই দুটো অপশন আলাদা করেছে, অথবা লাস্টেরটা এসে গেছে তাই এই দুটো অপশন আলাদা করেছে। তাহলে কমন পার্ট কোনটা? 21 এই দুটোতেও আছে, 92 এই দুটোতেও আছে, 66 তো সবকটাই কমন। অপশন নাম্বার সি উত্তর। হ্যাঁ এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, এটা কোনো নিয়ম না, কিন্তু আবারও বলছি এটা কোনো নিয়ম না, এটা জাস্ট একটা ট্রিক। এরকম ভাবে কিন্তু অনেক অপশন উত্তর খেটে যায়। তো তোমরা এগুলো চাইলে যেগুলো পারবে না, একদম শিওর যে এগুলো পারবে না কোনোভাবে, সেক্ষেত্রে এটা ট্রাই করতে পারো। ঠিক আছে, চলো। তো আমাদের অঙ্কের যে 10টা কোশ্চেন সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপর তোমাদের রিজনিং স্টার্ট হবে। অঙ্কের 10 নাম্বারের মধ্যে গ্রুপ ডিতে কে কত স্কোর করলে অবশ্যই আমাকে জানাবে যে কার কত স্কোর হলো। চলো নেক্সট যে ক্লাসটা আছে, নেক্সট যে আমাদের সাবজেক্ট গুলো আছে সেটার পরীক্ষাটা তোমরা দিতে থাকো।
তো ম্যাথের পর এবার আমরা নিয়ে চলে এসেছি কিন্তু রিজনিংয়ের পার্টটা। তোমাদের যে গ্রুপ ডির মক টেস্ট সেশনটা ইউটিউবে প্রতিষ্ঠা এডুকেশন সেশনে চলছে, সেটার গ্রুপ ডির রিজনিং সেকশনটা নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। তো পরীক্ষার আর একদম বেশি বাকি নেই। তো প্রথমেই সবাইকে অল দ্য বেস্ট, এবং তোমরা ভালো করে প্রিপারেশন নাও যাতে পরীক্ষাটা খুব ভালোভাবে তোমরা দিতে পারো। কীরকম কার কী প্রিপারেশন হলো, কোথায় কে কী আটকাচ্ছ, সেগুলো কিন্তু আমাদেরকে কমেন্টে জানিও। আর এই এখন যে আমরা রিজনিংয়ের 10টা কোয়েশ্চেন মক টেস্টের মধ্যে সলভ করব, সেটা কিন্তু তোমরা আগে নিজেরা ট্রাই করবে পজ করে, এবং করার পর সেটার আনসার কি হবে সেটা কিন্তু তোমরা একদম 11 ডট তোমাদের আনসার যেরকম হয় সেগুলো লিখে আমাদেরকে কমেন্টে জানাবে। চলে আসছি আমাদের আজকের তাহলে প্রথম প্রশ্নে। তোমরা দেখতেই পাচ্ছ যে কি বলছে, নিচের যেই শব্দটি বাকি শব্দগুলির সাথে কম সম্পর্কযুক্ত সেটি নির্বাচন করো। কি কি দিয়েছে? চতুর্ভুজ, ঘনক, বর্গক্ষেত্র, ত্রিভুজ। তো তোমরা বুঝতেই পারছো যে এই 4টে শব্দের মধ্যে কে আলাদা তাকে বের করতে হবে। হয়তো অনেকেই আনসার বের করতে পেরেছো এবং আনসার করে দিয়েছো। তো চলো এবার আমি তোমাদেরকে আনসার বলে দিই। দেখো, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, ত্রিভুজ এদেরকে 2D মেনসুরেশন বলা হয়, ঠিক আছে। বাট যেটা ঘনক রয়েছে সেটা 3Dর মধ্যে পড়ছে। তাহলে বাকি 3টে 2D এবং ঘনক কি 3D, তাহলে আমার ঘনক হয়ে যাবে কিন্তু এখানে রাইট আনসার। হয়তো তোমরা অঙ্ক যারা ভালো পারো বা পরিমিতি চ্যাপ্টার বা মেনসুরেশন চ্যাপ্টারটা যারা করেছো তারা হয়তো এই জিনিসটা একদম ক্লিয়ারলি জানো, ঠিক আছে। আমি চলে আসছি পরবর্তী প্রশ্নে, দেখা যাক কি বলছে। ওকে, আমরা চলে আসলাম পরবর্তী প্রশ্নে। এই ধরনের প্রশ্ন তোমরা প্রচুর প্র্যাকটিস করেছো। দেখো এখন তোমাদেরকে সলভ করার জন্য দিলাম আমি কোয়েশ্চেনটা, করতে পারছো কিনা নিজেরা আগে ট্রাই করো, দেন আমি আসছি। এগুলো কিভাবে করতে হয় দেখে নাও। এই যে MAN ম্যান লেখা আছে, এই ম্যান থেকে PWQ কথাটা এসছে, তাহলে WAN থেকে এখানে কোন আনসারটা আসবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, প্রথমেই যদি আমি দেখি, প্রথম যে লেটারটা আছে M, এই M এর জন্য এদিকের প্রথম লেটার P এসছে। কি করে? MNOP, মানে এটা কি হয়েছে? +3 হয়েছে, বুঝতে পারলাম। তাহলে সেম ভাবে ডাব্লুর থেকে যেটা আমার প্রথম লেটার আসবে সেটাও কি হবে? W+3 হবে, তাই তো? তাহলে ডাব্লুর সঙ্গে +3 করলে কি হয়? WXYZ, অর্থাৎ তোমার আনসার যেটা হবে সেটার প্রথম লেটার কি হবে? Z। তাহলে দেখো এখানে কোনখানে Z আছে প্রথমে? এখানে Z আছে প্রথমে, তাহলে B হবে কিন্তু তোমার রাইট আনসার, এখান থেকেই বেরিয়ে গেল। বাকি দেখে নিই আমরা, এখানে AN এর জন্য এসছে WQ, তাহলে এখানেও AN এর জন্য কি আসবে? WQই আসবে। তাহলে দেখো ZWQ এটাই কিন্তু তোমার রাইট আনসার একদম হয়ে যাবে। বোঝাতে পারলাম কি করে শর্টে তোমরা করবে জিনিসগুলোকে? প্রচুর প্র্যাকটিস করানো হয়েছে এই সমস্ত প্রশ্ন তোমাদের। যারা এখনো পর্যন্ত দেখোনি কি করে আমরা এগুলো সলভ করিয়েছি, তারা প্লেলিস্ট সেকশনে যাও, এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে কিন্তু গ্রুপ সি এর আলাদা করে এবং গ্রুপ ডি এর আলাদা করে ম্যাথের, রিজনিংয়ের ম্যারাথন ক্লাস পুরো তোমাদের জন্য দেওয়া রয়েছে। সেগুলোকে কিন্তু অবশ্যই একটু দেখে নাও, তাহলে তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলে আসছি পরবর্তী প্রশ্নে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ব্লাড রিলেশনের প্রশ্ন। তো আমরা কিন্তু এবার এটাকে স্টেপ বাই স্টেপ সলভ করব। ওকে, কি বলছে দেখো, একজন ভদ্রলোকের দিকে তাকিয়ে সোমা বলল। কি বলল? একজন ভদ্রলোকের দিকে তাকিয়ে, তাহলে এই ধরে নাও হচ্ছে সেই ভদ্রলোক, সেই ম্যান, ঠিক আছে। এর দিকে তাকিয়ে সোমা বলল। কে বলল? সোমা। লিখে রাখলাম আমি সোমা। এবার সোমা ছেলে নামে আমি জানি না, তাই ওকে আমি কোনো সার্কেল বা বক্স কিছু দেব না। আমি কি বলেছিলাম তোমাদেরকে? বক্স দেওয়া মানে সে হচ্ছে কি মেল, আর সার্কেল দেওয়া মানে সে হচ্ছে কি ফিমেল। আশা করি মনে আছে বিষয়গুলো তোমাদের। তো এবার আমি ওটাকে সলভ করব। দেখো, এই ভদ্রলোকের দিকে তাকিয়ে সোমা বলল। কি বলল? ওর একমাত্র ভাই হলেন, মানে এই ভদ্রলোকের একটাই মাত্র ভাই আছে। তাহলে ভাই যেহেতু আছে, কমা দিয়ে আমি বক্স দিয়ে দিলাম। ওর একমাত্র ভাই হলেন আমার মেয়ের বাবার বাবা। কার মেয়ের বাবার বাবা? সোমার মেয়ে। মানে কি, সোমার একটা মেয়ে আছে, তার যে বাবা মানে সোমার মেয়ের বাবা কি হবে? সোমার হাজবেন্ড হবে। তার মানে সোমা কি হয়ে যাবে? তার মেয়ের মা হয়ে যাবে। সোমার মেয়ের বাবা যদি এই ভদ্রলোক হয়, তাহলে সোমা কি হয়ে যাবে? মা হয়ে যাবে না এই মেয়ের। তাহলে সোমাকে আমি এখান থেকে আমি সার্কেল করে দিলাম, বুঝতে পেরে গেলাম যে সে ফিমেল। এবার এই ভদ্রলোক কে বলেছে? আবার বলছি, দেখো, ওর একমাত্র ভাই হলেন, এই ভদ্রলোকের একমাত্র ভাই হলেন, মানে এই ভদ্রলোক হলেন সোমার মেয়ের বাবা
তার বাবা। ঠিক আছে, তাহলে এই ভদ্রলোকটাকে সোমার মেয়ের বাবার বাবা, মানে এই ভদ্রলোকটা হচ্ছে এই ভদ্রলোক। তাহলে আমি দুটো আলাদা আলাদা এঁকেছি, কিন্তু দুটো আলাদা আঁকলে তো হবে না, আমাকে রিলেশন বের করতে গেলে কি দুটোকে জুড়ে দিতে হবে। তাহলে তুমি দেখো এই ভদ্রলোক আর এই ভদ্রলোক তো সমান, এইমাত্র আমি বোঝালাম, আর সমান বলেই আমি দুজনে কি টিক সাইন দিয়ে রেখেছি। তাহলে এইখান থেকে আমি যেই আঁকাটাকে এঁকেছি সেই সেম আঁকা এবার আমি এখান থেকে এঁকে দেবো। ঠিক আছে, দেখো এখান থেকে একটা অ্যারো চিহ্ন নেমে কি হয়েছে, একটা বক্স হয়েছে, হয়ে গেল বক্স। বক্সের পাশে সার্কেল করে কি হয়েছে, সোমা হয়েছে, এই লিখে দিলাম আমি সোমা। একে এঁকে দিয়েছি, মানে একে তো আঁকাই ছিল, তার থেকে নিচে আমি এই যে একে এঁকে দিলাম, তারপর তার পাশে সোমাকে এঁকে দিলাম, এবং সোমার থেকে কি হয়েছে, একটা তার মেয়ে নেমেছে। দেখো তাহলে আমি একেও এঁকে দিলাম। তাহলে আমি কি হলো, টোটাল যে আমি দুটো ফ্যামিলি বা দুটো ডায়াগ্রাম ড্র করেছিলাম, সেখান থেকে আমি দুটোকে জুড়ে একটা ডায়াগ্রামে নিয়ে আসলাম। এবার কি জিজ্ঞেস করেছে, বলেছে ভদ্রলোকটি সোমার কে হন। ভদ্রলোক মানে কার কথা জিজ্ঞেস করেছে, এই ভদ্রলোকের কথা জিজ্ঞেস করেছে। এই ভদ্রলোকটি সোমার কে হয়। তাহলে দেখো সোমার যে বর, তার যে বাবা মানে সোমার শ্বশুর। এই ভদ্রলোকটা কে হয়, এই ভদ্রলোক হয় হচ্ছে সোমার শ্বশুর, কারণ সোমার বরের বাবা। তাহলে সোমার শ্বশুরের ভাইকে কি বলা হবে, কাকা শ্বশুর বলা হবে, তাই না? একটা মেয়ে তার শ্বশুরের যে ভাই তাকে কি বলবে, কাকা শ্বশুর বলবে। তাহলে সেই ক্ষেত্রে এই ভদ্রলোক কি হয়ে যাবে, সোমার কাকা শ্বশুর। কাকা শ্বশুর কি আছে, একদম অপশন বিতে আছে, তাই অপশন বি রাইট হয়ে যাবে তোমাদের জন্য। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো মক টেস্ট মানেই কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে, সেখানে আমি করে দিচ্ছি ঠিক আছে, বাট কিছু কিছু কোয়েশ্চেন আসবে আমি যেগুলো শুধু তোমাদের ভরসায় ছেড়ে দেবো, তোমাদেরকে সেগুলো সব কটার আনসার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আদতেও প্রিপেয়ার্ড হয়েছো কিনা। ঠিক আছে, আরও একটা জিনিস আমি তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে আলটিমেটলি তোমরা টোটাল মক টেস্টটা কমপ্লিট করার পর 40-এ, ঠিক আছে, 40-এ কত তোমাদের স্কোর হলো সেটা আমাদেরকে কমেন্টে জানাও। কেউ 40-এ হয়তো 25 পাবে, কেউ 26 পাবে, কেউ হয়তো 35 পাবে, যাই স্কোর হোক না কেন নিজেরা আগে ট্রাই করো, ট্রাই করে কত স্কোর হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও, তাহলে বুঝতে পারবো তোমরা কতদূর কিন্তু প্রিপারেশন নিয়ে রেখেছো। ওকে, চলো চলে আসছি পরবর্তী স্লাইডে। আচ্ছা, এটা একটা কিন্তু কিসের প্রশ্ন, এটা একটা দেখতেই পাচ্ছ তোমরা ইমেজের প্রশ্ন বা প্যাটার্ন কমপ্লিশনের প্রশ্ন। ঠিক আছে, এই জিনিসটা এইখান থেকে চলছে কন্টিনিউ, চলার পর এইটার আনসার কি হবে সেটা এইখানেই রয়েছে, সেটা তোমাদেরকে খুঁজতে হবে। প্রচুর প্রশ্ন করানো হয়েছে এরকম প্যাটার্ন কমপ্লিশনের। ঠিক আছে, আমরা গ্রুপ সি এর মক টেস্টেও করেছিলাম, তো এইটা কিন্তু তোমাদের টাস্ক, এইটা একদম কিন্তু তোমাদের টাস্ক। ঠিক আছে, এইটা আমি একদম সলভ করিয়ে দেব না, এটা তোমাদেরকে আনসার করতে হবে এবং আমাদেরকে জানাতে হবে যে কি উত্তর। যদি আনসার করে দিয়ে থাকো তাহলে খুব ভালো কথা, এইবার তোমরা আনসারটা মিলিয়ে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। এইবার আমি চলে আসছি কিন্তু পরবর্তী স্লাইডে। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির একটা নোটস প্যাক রয়েছে। ঠিক আছে, মানে যারা ধরে নাও একদম লাস্ট মোমেন্টে রয়েছে, প্রিপারেশন কিছুটা হয়েছে, এখনও অনেকটা বাকি রয়েছে, বুঝতে পারছো না যে কিভাবে এই শেষ 7 দিন বা 15 দিন পড়াশুনো করলে পরে খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষাটা কভার করতে পারবে, ভালো স্কোর করতে পারবে, তাদের জন্য একটা আমরা নোটস প্যাক নিয়ে এসেছি, সাজেস্টিভ নোটস প্যাক অবশ্যই, যার মধ্যে তোমরা কি জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, যদি গ্রুপ সির হয়ে থাকো তাহলে সেখানে ইংলিশও দেওয়া রয়েছে, গ্রুপ ডি হলে ইংলিশের কোনো রিকোয়ারমেন্ট নেই। ঠিক আছে, রিজনিং এবং গ্রুপ সি এর 5টা প্লাস গ্রুপ ডি এর 5টা, টোটাল 10টা কিন্তু মক টেস্টও দেওয়া রয়েছে এর মধ্যে, এবং এটা তোমরা পেয়ে যাবে মাত্র 299 টাকায়। তো যদি কেউ এটা পারচেস করতে চাও তাহলে কিন্তু এই 9088890010 নাম্বারটায় কল করো। কি করে পাওয়া যাবে কিন্তু সমস্ত আমরা কিছু বলে দেবো তোমাদেরকে। আর হাতে একদম সময় নেই, আর চিন্তা ভাবনা করার কোনো জায়গা নেই, যা করার এখনই করতে হবে, নয়তো খুব লেট হয়ে যাবে। তার একদম দেরি করো না, এটা পারচেস করে এক্ষুনি পড়াশুনো কিন্তু তোমরা স্টার্ট করে দাও। ঠিক আছে, চলে আসছি আমি আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। দেখো এটা একটা প্রপোজিশনের কোয়েশ্চেন, কি বলছে আমরা একে একে সলভ করব। বলছে সব বাকি কার্ড হয়, বাক, সব বাক কি কার্ড। তাহলে সব বাক যদি কার্ড হয় পুরো বাকটা কি হবে,
কার্ডের ভেতরে চলে আসবে। কেন আসবে? অলরেডি প্রপোজিশন চ্যাপ্টারে আমি অনেকবার বুঝিয়েছি তোমাদেরকে। তারপর কি বলছে, সব কার্ডই হচ্ছে বিপজ্জনক। সব কার্ড কি হবে? বিপজ্জনক হবে। তাহলে এই সব কার্ডকে আমি কি করলাম? বিপজ্জনকের ভেতরে রেখে দিলাম। কমপ্লিট। আমার তাহলে দেখো বিবৃতি দেখে দুটোকেই আমার আঁকা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আসবো উপসংহারে বা কনক্লুশনে। কি বলছে? সমস্ত বাকি বিপজ্জনক। সব বাক কি বিপজ্জনক? দেখো পুরো বাকটা কোথায় রয়েছে? বিপজ্জনকের সার্কেলের ভেতরেই রয়েছে না, এই যে। তাহলে সব বাক কি হলো? বিপজ্জনকই তো হলো। তাহলে এটা একদম সত্যি যে হ্যাঁ আমার 1 নম্বর তো ফলো করছে। 2 নম্বর কি বলছো? কিছু মোড় হলো বাক। দেখো মোড় বলে একটা ওয়ার্ড দিয়েছে, কিন্তু মোড়ের তো কিছু আমি এখানে আঁকিনি। আমার স্টেটমেন্টে বা বিবৃতিতে তো মোড় বলে কিছু ছিলই না। তাহলে এখানে আমি কোথার থেকে মোড়কে নিয়ে আসবো? এটা ঠিক না ভুল বের করব। তাহলে এটা ঠিক না ভুল বের করার কোনো জায়গা নেই, আমার কাছে আঁকাই নেই। তাহলে সেই হিসেবে আমার এটা কি ফলো করবে না, তাই তো? তাহলে এখানে আমার কি হলো? শুধুমাত্র উপসংহার 1 অনুসরণ করলো। তাহলে এখানে আমার আনসার হয়ে যাবে অপশন সি, শুধু উপসংহার 1 অনুসরণ করবে। ক্লিয়ার? বোঝা গেল সকলে? চলে আসছি 16 নম্বর কোয়েশ্চেনে। দেখো খুব সোজা, 5 সেকেন্ডে আনসার হয়ে যাবে তোমাদের, 5 সেকেন্ডে, তাও হয়তো লাগবে না। জানি এতক্ষণে অনেকেই আনসার করে দিয়েছো। তাহলে এবার আমি চলে আসছি, ডাক্তারের সঙ্গে রোগী কোনো না কোনোভাবে কানেক্টেড। তাহলে আইনজীবীদের সঙ্গে কে কানেক্টেড? দেখো ডাক্তারের কাছে কারা যায়? রোগীরা যায়। তাহলে আইনজীবীদের কাছে কারা যাবে? গ্রাহক, মক্কেল, উপভোক্তা নাকি ক্রেতা? মক্কেল যায় না, তোমরা নাম শুনেছো কথাটা বা ওয়ার্ডটা এর আগেও শুনেছো। আইনের যেখানে কাজকর্ম হয়, উকিল বা কোর্টের ওখানে, সেখানে মক্কেল ওয়ার্ডটা শোনা যায়, মক্কেল এসেছে। তাহলে সেই হিসেবে এটার আনসার কি হয়ে যাবে? মক্কেল হয়ে যাবে। একদম ঠিক ধরতে পেরেছো তোমরা, অনেকেই ঠিক করেছো এটা। চলে আসছি পরবর্তী প্রশ্নে। চলে এসছি 17 নম্বর প্রশ্নে। খুব সুন্দর একটা কোয়েশ্চেন। আরও একটা ব্লাড রিলেশনের প্রশ্ন, একটা অলরেডি আমরা করেছি, আরও একটা ব্লাড রিলেশন দেখো তোমরা চেষ্টা করো, তার সাথে সাথে আমিও করতে থাকি। কি বলছে দেখো, এ হলো বি এর ভাই, অর্থাৎ কি বলছে? এ হচ্ছে ভাই। কার ভাই? বি এর ভাই। তাই আমি কমা দিয়ে কি করব? বি লিখে দেব। ঠিক আছে। নেক্সট কি বলছে? সি হলো এর মা। এর একটা মা আছে, তার নাম কি? সি। তাহলে যেহেতু মা ফিমেল তাই আমি সার্কেল করে দিলাম। এরপর কি বলছে? ডি হলো সি এর বাবা। সি এর আবার বাবাও আছে, তার নাম কি? ডি। তাই আমি সি এর ওপরে ডি লিখে দিলাম। ক্লিয়ার? এরপর কি বলছে? ই হলো বি এর পুত্র। এই বি এর একটা ছেলে আছে, তার নাম হচ্ছে কে? ই। লিখে দিলাম। এবার তোমাকে জিজ্ঞেস করেছে তাহলে ডি, এই যে এই ডি, এই এর কে হয়? ঠিক আছে। তাহলে দেখো এর মার বাবা, এর মার বাবা মানে কে? দাদু। তাহলে ডি কে হলো? এর দাদু। আছে? এই তো অপশন সিতে আছে দাদু। তাহলে দাদু আমার ঠিক উত্তর হয়ে গেল। একদম সোজা, খুব সুন্দরভাবে তোমাদেরকে শিখিয়েছিলাম ব্লাড রিলেশন। যদি না দেখে থাকো তাহলে দেখে আসো, আমাদের চ্যানেলেই দেওয়া রয়েছে, প্লেলিস্টের মধ্যে একদম সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে। কি জিজ্ঞেস করেছে? ডি এর কে হন? হ্যাঁ, ডি তো উপরে বসেছিল, এটা নাতিন, এটা ভুল দেওয়া রয়েছে, এটা দাদুই হবে। ঠিক আছে, চলো চলে আসছি। সমস্ত কাপ বাটি। কি বলছে? সমস্ত কাপ বাটি। আবার একটা প্রপোজিশন, এই হয়ে গেল কাপ। কাপটা টোটাল কোথায় চলে যাবে? বাটির মধ্যে চলে যাবে। বাটিকে আমি বি লিখলাম, বোল থেকে বাটি। আবার কি বলছে? সমস্ত বাটি হলো চামচ। সমস্ত বাটি আবার কি হয়ে যাবে? চামচ হয়ে যাবে। চামচ মানে কি? স্পুন। তোমরা চামচও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা তোমাদের সুবিধা। ঠিক আছে। এবার কি বলছে? কিছু কাপ চামচ নয়। কিছু কাপ চামচ হয় না, কিছু কাপ চামচ নয়। দেখো কাপটা তো টোটালটাই চামচের ভেতরে বসে রয়েছে, তাহলে কিছু কাপ আবার চামচ হবে না, এটা কি করে সম্ভব? কোনোদিন সম্ভব না। তার মানে কি 1 নম্বরটা ভুল। 2 নম্বর কি বলছে? কিছু চামচ কাপ হয়। হ্যাঁ দেখো কাপটা তো টোটালটাই চামচের ভেতরে রয়েছে। এবার তার মানে কি যেটুকু জায়গায় কাপ রয়েছে সেটুকু জায়গায় চামচও রয়েছে। তার মানে ওইটুকু চামচ কি হলো? কাপ তো হলো। তার মানে কি এটা ঠিক হচ্ছে। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? শুধু সিদ্ধান্ত 2 অনুসরণ করছে। বোঝা গেল সকলে? চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। বলছে কি যেই সংখ্যাটি আলাদা
সেটি বেছে নাও। বলো, একটু মাথা খাটাও, দেখো কিছু বুঝতে পারছো কিনা, একটু মাথা খাটাও। এটা যদি আমি দেখি সবাই করে ফেলতে পেরেছো তাহলে তোমরা খুব ভালো অবস্থায় রয়েছো প্রিপারেশনের। একটু চেষ্টা করো, দেখো এটা হয় কিনা। দেখো, আমরা যদি একটু মাথা খাটিয়ে বিভিন্নভাবে করার চেষ্টা করি তাহলে দেখা যাবে এই যে 7 নাম্বারটা কি করে এসছে, 2 কিউব -1 থেকে। কেন? কারণ 2 কিউব হচ্ছে 8, 8 -1 হচ্ছে 7, ঠিক আছে। ঠিক একইভাবে 15 কি করে এসছে, 2 টু দি পাওয়ার 4 -1 থেকে। কেন? 2 টু দি পাওয়ার 4 মানে কি? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, -1 করলে হয় হচ্ছে 15। বোঝা গেল? তারপরেরটা কি হচ্ছে, 31। 31 কোথা থেকে এসছে? 31 এসছে 2 টু দি পাওয়ার 5 -1 থেকে। তাহলে কি হচ্ছে, 2 টু দি পাওয়ার 5 মানে কি, 32 -1 কি, 31, ঠিক আছে। নেক্সট 57 কি করে আসছে, 57 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 যদি করো সেখান থেকে -1 করলে কি হয়, 2 টু দি পাওয়ার 6 -1 মানে হচ্ছে ধরে নাও 64, 64 -1 করলে হয় 63। মানে এই যে 57 নাম্বারটা, এই 57 নাম্বারটা 2 টু দি পাওয়ার n-1 মানে 2 টু দি পাওয়ার যে কোনো একটা সংখ্যা তুমি বসিয়ে নাও না কেন, তার সঙ্গে যদি -1 করো তাহলে কোনোভাবে 57 আসা পসিবল নয়। শুধুমাত্র 7, 15 আর 31ই 2 টু দি পাওয়ার কোনো একটা সংখ্যার থেকে 1কে বিয়োগ করলে চলে আসে, যেটা 57 আসে না। তাহলে আমার সব থেকে আলাদা কে হলো এখানে 57, তাই 57 হয়ে যাবে আমাদের আনসার, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, ঠিক আছে। কি বলছে দেখো, যদি এবি রেখার ওপর আয়না রাখা হয় তবে প্রদত্ত চিত্রটির সঠিক প্রতিচ্ছবি কোন উত্তর চিত্রে দেখানো হয়েছে। মানে এখানের এই পাশে যদি আয়না রাখা হয় তাহলে আয়নায় ছবিটা কিরকম দেখতে লাগবে। প্রচুরবার করানো হয়েছে তোমাদেরকে এবং বলা হয়েছে কিরকম দেখতে লাগবে, আয়নার ছবি সবসময় উল্টে যাবে, মানে যেই ছবিটা এখানে এরকমভাবে আছে সেটা উল্টে এরকমভাবে হয়ে যাবে। তার মানে কি, এই যে এইখানে যেটা তোমার এই দিকের পাশটা, সরি, এই দিকের এন্ডে যেই দিকটা রয়েছে এই দিকের স্টার্টিংয়ে সেই দিকটা হবে। তার মানে আঁকাটা তোমার কীরকম হবে, এই রকম তো হবেই, ঠিক আছে, এইরকম তো হবেই। এই পাশের এন্ডে কি ছিল, এরকম দুটো দাগ ছিল, সেই দাগ দুটো কোথায় চলে আসবে, এইখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এই দিকের ওপরে ছোট দাগ একে কি আছে, নেই, তাহলে 1 ক্যান্সেল হয়ে যাবে। 3-এ আছে, 4-এ আছে, 2-এও আছে, কিন্তু 2-এর দাগটা দেখো একটু মাঝ বরাবর আছে, কিন্তু মাঝ বরাবর তো দাগ নেই, দাগ ছিল কোন পজিশনে, এই পজিশনে দাগ ছিল। তারপরে কি হয়ে যাবে, তোমার 2টাও ক্যান্সেল হয়ে যাবে, তাই তো। এবার তার সঙ্গে কিরকম ছিল, এই দুটো দাগ যেই দিকে ছিল তার উল্টো দিকে মাঝের নিচে এই দুটো দাগ ছিল, মানে এই দুটো দাগ এখানে কোথায় চলে আসবে, এইখানে চলে আসবে। তাহলে 3 আর 4-এর মধ্যে দেখি, 4 নম্বরটায় দেখো দুটো দাগ মাঝের ওপরেই আছে কিন্তু সেম সাইডে আছে, দেখো এই সেম সাইডে আছে, বাট এইখানে তো দুটো সেম সাইডে ছিল না, না দুটো উল্টো দিকে ছিল। ঠিক একইভাবে আমি দুটো উল্টো দিকেই করেছি, আর দুটো উল্টো দিকে দেখো এইখানেই রয়েছে, একটা এপাশে আর একটা এপাশে। তাহলে 3 নম্বরটা হয়ে যাবে কিন্তু আমার রাইট আনসার। বোঝা গেছে তাহলে কি করে করতে হয়। একটা কিন্তু HW তোমাদের জন্য বা টাস্ক তোমাদের জন্য দেওয়া ছিল, আশা করি সেটা সলিউশন তোমরা কি হবে আনসার আমাদেরকে জানিয়েছো। তাহলে এই ছিল হচ্ছে গ্রুপ ডি এর রিজনিংয়ের মক টেস্ট সেকশনের 10টা প্রশ্ন। আশা করি ভালো লেগেছে। এখনও তোমাদের জন্য জিএসটা বাকি রয়েছে, জিএসটা কিন্তু আসছে এরপরেই। টোটাল তোমরা পরীক্ষাটা দাও এবং কত স্কোর হলো সেটা আমাদেরকে কিন্তু কমেন্টে জানাও। থ্যাংক ইউ এভরিওয়ান। এখন আমরা পড়ব জেনারেল অ্যাওয়ারনেসের কিছু এমসিকিউ। তাহলে চলো শুরু করি। দেখে নিই প্রথম কোশ্চেনটাতে কী রয়েছে। দেখো প্রথম কোশ্চেনটাতে বলেছে সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করে। এই যে সত্য বিলোপ নীতি, এই নীতিটা কি? এই নীতিটা হচ্ছে কোনো ধরো রাজ্যের কোনো প্রকৃত উত্তরাধিকার যদি না থাকে, এই প্রকৃত উত্তরাধিকার মানে কোনো রাজ্যের রাজার যদি তার নিজের রক্তের যদি কোনো ছেলে না থাকে, মানে সেটা কিন্তু দত্তক পুত্র বা মেয়ে হলে হবে না,
তার নিজের রক্তের যদি কোনো ছেলে না থাকে, তাহলে সেই রাজ্যটা সেই রাজার মানে অবর্তমানে কি হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসবে। এই সত্যবিলোপ নীতি অনুযায়ী কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ঝাঁসি, সাতারা, জয়পুর সহ বিভিন্ন রাজ্য কিন্তু ইস্ট ইন্ডিয়ার কোম্পানির হাতে চলে আসে। এই সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করে? দেখো 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? ডালহৌসি, লর্ড লিটন, লর্ড ক্যানিং আর রয়েছে লর্ড রিপন। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, লর্ড ডালহৌসি। ঠিক আছে, আচ্ছা দেখে নিই পরের কোশ্চেনে কি বলা রয়েছে। দেখো পরের কোশ্চেনে বলা রয়েছে পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যেদিক থেকে যেদিকে আবর্তন করে সেটা কি? আচ্ছা আমরা তো সবাই জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করে, ঠিক আছে, আবার পৃথিবী কিন্তু নিজের অক্ষের চারিদিকে আবর্তন করে। এই যে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে আবর্তন করে বলে আমরা কিন্তু দেখি যে সূর্য পৃথিবীতে পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। আবার এই কারণেই কিন্তু দিন হচ্ছে আবার রাত্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে বলতে হবে এই যে দিন রাত্রি হচ্ছে, সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এইটা পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে আবর্তন করার ফলে হয়। দেখো 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? পৃথিবী উত্তর থেকে দক্ষিণে ঘোরে, নাকি দক্ষিণ থেকে উত্তরে, নাকি পূর্ব থেকে পশ্চিমে, নাকি পশ্চিম থেকে পূর্বে। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? তোমরা সবাই নিচে কমেন্টে লিখে পাঠাও যে সঠিক উত্তর কোনটা হবে। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি বলছে? রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে তিনি হলেন কে? আচ্ছা রাজ্য সরকারের মন্ত্রীরা, রাজ্য সরকারের মন্ত্রীরা মানে ধরো এই যে একটা স্কুলের হচ্ছে, স্কুলটাকে ধরে নাও একটা রাজ্য। এবার স্কুল কি করছে? সেই স্কুল একটা মনিটর সিলেক্ট করছে, মানে সে হচ্ছে এমএলএ সিলেক্ট করছে। তো রাজ্য সরকারের মন্ত্রীরা কিন্তু আমরা ভোট দিই, তার ফলেই কিন্তু সিলেক্ট হয়। এই যে রাজ্য সরকারের মন্ত্রীরা কি কোথায় থাকে? বিধানসভাতে থাকে। ঠিক আছে, আর লোকসভাটা কি? লোকসভা হচ্ছে ধরো কোনো একটা স্কুল, আমি বললাম হচ্ছে রাজ্য, ওই স্কুলে কিছু টিচার রয়েছে যারা কি হয় মানে আলাদা, মানে আমরা তাদের নির্বাচন করি না, তারা আগে থেকেই নির্বাচিত। ঠিক আছে, কিছু সিনিয়র স্টুডেন্টস রয়েছে যাদেরকে আমরা নির্বাচন করি না। তার মানে বিধানসভায় যে মন্ত্রীরা সিলেক্ট হয় তাদেরকে আমরা নির্বাচন করি, আর লোকসভায় যারা সিলেক্ট হয় তাদেরকে কিন্তু আমরা সিলেক্ট করি না। ঠিক আছে, কোশ্চেনটা কি বলেছে দেখো, রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। রাজ্য সরকারের মন্ত্রীরা তো মুখ্যমন্ত্রীর হয়ে কাজ করে, কিন্তু রাজ্যপাল মানে রাজ্যের কোনো দায়িত্বের জন্য তিনি দায়বদ্ধ হলেও রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে দায়বদ্ধ থাকে? 4টে অপশান রয়েছে, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিধানসভা নাকি স্পিকার। স্পিকার কি? স্পিকার মানে হচ্ছে বিধানসভার কার্যটা যাতে সঠিকভাবে পরিচালনা হয় সেটার দায়িত্ব কার উপর থাকে? স্পিকারের ওপর। তাহলে রাজ্য সরকারের মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর হয়ে কাজ করলেও তারা দায়বদ্ধ থাকে বিধানসভার ওপর। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, বিধানসভা। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলছে? যে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তিটা কি? পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ডক্টর বি.আর. আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে। কেন হয়েছিল? বলছে যারা হচ্ছে ডিপ্রেসড ক্লাস, মানে যারা হচ্ছে শিক্ষার অধিকার বা জাতি ধর্ম সব কিছু থেকে একটু পিছিয়ে রয়েছে, ঠিক আছে, তাদের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা না করে তাদের জন্য আসন সংখ্যা কি করা হয়? নির্বাচনে সংরক্ষণ করে রাখা হয়।
এটাই ঠিক করা হয় পুনা চুক্তিতে। তো এই পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? দেখো 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? 1920, 1922, 1932 নাকি 1935? এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? যে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, 1932 সালে। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান সি। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। ভারতের কোন সংস্থাটি মুদ্রানীতি ঘোষণা করে? আচ্ছা, মুদ্রানীতি কি? মুদ্রানীতি মানে হচ্ছে আর্থিক লেনদেন, দেশের যে অর্থনীতির ব্যবস্থা, তারপর দেশের কর, এই সামগ্রিক ব্যবস্থাটাই হচ্ছে মুদ্রানীতি। এই মুদ্রানীতিটা কে কে করছে? ঘোষণা করে। মুদ্রানীতি ঘোষণা করে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বছরে কতবার বলো তো এই মুদ্রানীতি ঘোষণা করা হয়? বছরে 2বার মুদ্রানীতি ঘোষণা করা হয়। তাহলে দেখে নি অপশানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোথায় রয়েছে। দেখো অপশান রয়েছে 4টে। কি কি রয়েছে? অর্থ মন্ত্রক, নীতি আয়োগ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেবি। তো আমি বলেছি যে মুদ্রানীতি কে ঘোষণা করেন? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশানে তো রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সামনেই আমাদের স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম। এই কারণেই প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে প্রত্যেকটা টপিকের ওপর আলাদা আলাদা করে স্টাডি ম্যাটেরিয়াল। কি কি থাকছে দেখো সেখানে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, ইংলিশ এবং রিজনিং। শুধু কিন্তু তাই নয়, এই প্রত্যেকটা টপিকের ওপর আলাদা করে কিন্তু মক টেস্টেরও সুবিধা রয়েছে। আর এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 299 টাকায়। আর এই ব্যাপারে বিশদে জানতে তোমাদেরকে কল করতে হবে 9088890010 এই নাম্বারে। আমি আবার বলছি 9088890010 এই নাম্বারে। তাই আর দেরি না করে ঝটপট জয়েন করো প্রতিষ্ঠা এডুকেশনে। দেখে নিই পরের কোশ্চেনটা কি বলেছে। বলছে দেখো, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটি কি? আচ্ছা, এই ভূমিকম্প, দেখো আমাদের এই পৃথিবী না কিছু প্লেটের ওপর রয়েছে, আর এই প্লেটগুলো সবসময় কিন্তু মুভ করছে। কিন্তু যদি কখনো এই মুভমেন্টটা একটু বেশি হয়ে যায়, যদি একটু বেশি ফাঁক হয়ে যায়, তখনই কিন্তু আমাদের ভূমিকম্প হয়। মানে কি হয়, আমাদের ফোন ভাইব্রেট করলে যেমন একটা কম্পন হয়, ঠিক তেমনি ভূমিকম্প হলে কি হয়, একটা ভাইব্রেশনের সৃষ্টি হয়। তো এই ভূমিকম্পের তীব্রতা কার দ্বারা মাপা হয়? দেখো 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? ব্যারোমিটার, ব্যারোমিটার দিয়ে আমরা বায়ুর চাপ মাপি। হাইড্রোমিটার, এই হাইড্রোমিটার দিয়ে আমরা কি মাপি? তরলের ঘনত্ব মাপি। পলিগ্রাফ, আমাদের শরীরের যে বিভিন্ন কার্যাবলী, মানে ধরো হার্টবিট, তারপর যে রেসপিরেশন মানে শ্বাস প্রশ্বাস, এই যে বিভিন্ন কার্যাবলী আমরা পরিমাপ করি পলিগ্রাফের সাহায্যে। আর লাস্টে রয়েছে সিসমোগ্রাফ, এই সিসমোগ্রাফের সাহায্যেই কিন্তু আমরা ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করি। সঠিক উত্তর হবে হচ্ছে অপশান ডি, সিসমোগ্রাফ। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু পরের কোশ্চেনটা। কি বলছে? অলিম্পিক্স গেমসে যে 5টা রিং ব্যবহার করা হয়, 5টা রিং ব্যবহার করা হচ্ছে, এই 5টা রিং কিন্তু 5টা মহাদেশকে ডিনোট করছে। ঠিক আছে, এই 5টা রিংয়ের যে নীল রংটি কোন মহাদেশকে চিহ্নিত করছে? 5টা যে রং, সেই 5টা রং কি কি বলো তো? একটা রয়েছে লাল, একটা রয়েছে নীল, 3 রয়েছে সবুজ আর হলুদ, আর কি রয়েছে? আর রয়েছে কালো। 5টা রং রয়েছে। 5টা রং কি করছে? 5টা মহাদেশকে ডিনোট করছে। এই যে লাল রং, লাল রং কাকে ডিনোট করছে বলো তো? আমেরিকাকে। নীল রং ইউরোপকে, সবুজ রং অস্ট্রেলিয়াকে, হলুদ রং এশিয়াকে, আর কালো রং আফ্রিকাকে। তাহলে কোশ্চেনে বলেছে যে অলিম্পিক্স গেমসে যে 5টা রিং রয়েছে
তার মধ্যে যে নীল রংটা রয়েছে সেই নীল রংটা কোন মহাদেশকে নির্দেশ করছে? 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? এশিয়া, আফ্রিকা, ইউরোপ নাকি আমেরিকা? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর যেটা হবে সেটা তোমাদের নিচে কমেন্টে লিখতে হবে। তাহলে সঠিক উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্টে লিখে পাঠাও। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, শক্তির মূল উৎস কি? দেখো শক্তির মূল উৎস মানে দেখো উদ্ভিদ কি করে? উদ্ভিদ সূর্যের আলোকে কাজে লাগিয়ে কি তৈরি করে? খাবার তৈরি করে। আর সেই খাবারটা কারা খায়? প্রাণী, বিভিন্ন রকমের প্রাণী খায়। আমরা তো খাই, এছাড়াও বিভিন্ন রকমের প্রাণী খাই। এবং আমরা যে এনার্জিটা পাচ্ছি কার থেকে? আলটিমেটলি কার থেকে? সূর্য থেকে। এছাড়া ধরো জীবাশ্ম জ্বালানি, সেগুলো কি হয়? সেগুলোও কিন্তু যে প্রাচীন উদ্ভিদ থেকে আমরা পাই বা অ্যানিমালস থেকে পাই, সেগুলোরও উৎস কি? সূর্য। তাহলে আমাদের যে শক্তির মেন উৎসকে, আমাদের শক্তির মেন যে উৎস সেটাকে 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে দেখো, সূর্য, বিদ্যুৎ, কয়লা নাকি খনিজ সম্পদ? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, সূর্য। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনে বলেছে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কি? এই ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট মানে কে ভারতের নাগরিকত্ব পাবে? এবার কে পাবে? যে জন্মসূত্রে ভারতীয় হবে বা যার মা বাবা ভারতীয় হবে, আবার কেউ বিদেশি হতে পারে কিন্তু দীর্ঘদিন ধরে ভারতবর্ষে রয়েছে। এই নিয়মগুলো যদি মেনে চলে, এছাড়াও কিছু নিয়ম রয়েছে, তাহলে সে কি হবে? ভারতের সিটিজেনশিপ পাবে। ঠিক আছে। কি কারণে ইন্ডিয়ার নাগরিকত্ব কোনো নাগরিক হারাবে? এই সমস্ত কিছুই বিস্তারিত করে কোথায় বলা হয়? ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট। ঠিক আছে। তাহলে এই যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কবে পাশ করা হয়? দেখো 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? রয়েছে 1945, বিতে রয়েছে 1947, সিতে রয়েছে 1948 এবং ডিতে রয়েছে 1955। এই যে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? এই সঠিক উত্তরটা কিন্তু তোমাদেরকে আবার নিচে কমেন্টে লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইনসুলিন, এই ইনসুলিন আমরা কোথা থেকে পাই বলো তো? ইনসুলিন আমরা পাই প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াস থেকে আমরা পাই হচ্ছে ইনসুলিন। ইনসুলিনটা কি? ইনসুলিন হচ্ছে একটা হরমোন। ঠিক তাই তো, ইনসুলিন একটা হরমোন। তাহলে ইনসুলিন যদি আমরা প্যানক্রিয়াস থেকে পাই, তাহলে প্যানক্রিয়াসকে কি আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলবো? হ্যাঁ, এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলবো। কিন্তু শুধু কি প্যানক্রিয়াসকে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলবো? না, প্যানক্রিয়াসকে আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ডও বলবো। কেন বলো তো? কারণ প্যানক্রিয়াস হচ্ছে যেমন হরমোন রিলিজ করে, আবার এনজাইমও রিলিজ করে, তাই প্যানক্রিয়াসকে আমরা মিক্সড গ্ল্যান্ড বলবো। তো প্যানক্রিয়াস থেকে আমরা ইনসুলিন হরমোন পাই। তো এই ইনসুলিনটা কে আবিষ্কার করে? এই ইনসুলিনটা কি কাজে লাগে বলো তো? ইনসুলিন আমাদের শরীরে যে ব্লাড সুগার লেভেল রয়েছে সেটা কমাতে সাহায্য করে। মানে ডায়াবেটিক্স যে পেশেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনসুলিনটা খুব ইম্পর্টেন্ট। এই ইনসুলিনটা কে আবিষ্কার করেন? দেখো 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? রয়েছে দেখো ফ্রেডরিক ব্যান্টিং, অ্যালবার্ট আইনস্টাইন, লুই পাস্তুর এবং 4এ রয়েছে রবার্ট কোচ। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, ফ্রেডরিক ব্যান্টিং। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ কোনটা? হ্রদ মানে কি? যার যে জলাশয়টা হবে তার জলাশয়টা হবে স্থির জলাশয়। আর গভীরতম মানে যার গভীরতাটা অনেকটা বেশি। তো পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। সেই হ্রদটা কোথায় বলো তো? অবস্থিত সাইবেরিয়াতে। আর এর গভীরতা প্রায় 1620 মিটার।
আর এই যে গভীরতম হ্রদ বৈকাল হ্রদ, এই বৈকাল হ্রদে কিন্তু পৃথিবীর যে 20% যে মিষ্টি জল রয়েছে সেটাই বৈকাল হ্রদে রয়েছে। ঠিক আছে, তাহলে খুব ইম্পর্টেন্ট কিন্তু পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ কোনটা। দেখো 4টে অপশানের মধ্যে কি কি রয়েছে, লোহিত সাগর, ডাল হ্রদ, কাস্পিয়ান সাগর নাকি বৈকাল হ্রদ। এই বৈকাল হ্রদ যেটা সাইবেরিয়াতে অবস্থিত সেটাই কিন্তু পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনে বলেছে পশ্চিমবঙ্গের যে স্টেট এডুকেশন যে পলিসি রয়েছে এই পলিসি কারা গঠন করে। ঠিক আছে, তাহলে স্টেট এডুকেশন পলিসি মানে হচ্ছে যেখানে হচ্ছে রাজ্যের শিক্ষার কাঠামো কীরকম হবে, সিলেবাসের ধরন কীরকম হবে, কিভাবে এই সিলেবাসটাকে আরও বেশি আমরা উন্নত করব এবং শিক্ষকদের প্রশিক্ষণটাকে কিভাবে হবে, মানে সব কিছু ওভারঅলটাকে এই যে স্টেট এডুকেশন পলিসি, এই যে স্টেট এডুকেশন পলিসিকে গঠন করে। দেখো 4টে অপশান রয়েছে। নীতি আয়োগ যে হচ্ছে জাতীয় যে নীতি রয়েছে সেটাকে পরিকল্পনা করে। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন কমিশন, এই ওয়েস্ট বেঙ্গল এডুকেশন কমিশনে কিন্তু স্টেট এডুকেশন পলিসি গঠন করে, মানে সিলেবাস তৈরি করা, তারপর সিলেবাসের মানে উন্নতি কিভাবে করব, শিক্ষকদের প্রশিক্ষণ কিভাবে দেব, ছাত্রছাত্রীদের কল্যাণ কিভাবে হবে, এই সব কিছু কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল এডুকেশন যে কমিশন রয়েছে সে কিন্তু তৈরি করে। এনসিইআরটি কি, এনসিইআরটি হচ্ছে আমাদের যে শিক্ষা, ঠিক আছে, শিক্ষার যে কাঠামো সেটা কিন্তু কিসের দ্বারা হয়, এনসিইআরটি। আর ইউজিসি কি হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার যে পাঠ্যক্রম সেটা কিন্তু ইউজিসি দ্বারা কি করা হয়, পরিকল্পনা করা হয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে, 32-এর অ্যান্সার হবে সঠিক উত্তর বি। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এ কি করেছে 2025-26 অর্থ বছরে ভারতবর্ষের বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করেছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এটা কি, এই IMF ধরো তোমার স্কুল হচ্ছে IMF, ঠিক আছে, আর বিভিন্ন দেশ হচ্ছে তোমার স্কুলের বিভিন্ন ক্লাস। এবার ধরো স্কুলে মধ্যে যে কোনো ক্লাসের ধরো অসুবিধা হচ্ছে তখন স্কুল তাকে কি করবে, স্কুল তাকে সাহায্য করবে, ওই যে প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করবে। ঠিক তেমনি IMF কি করে, IMF হচ্ছে ও আমাদের বিশ্বের একটা অর্থনীতির ব্যবস্থা, যে কি করে দেশে কোনো কেউ যদি অর্থনীতি বা আর্থিক সাহায্য চায় তাকে সে লোন দিয়ে সাহায্য করবে, তাকে পরামর্শ দেবে। ঠিক আছে, এই IMF অনুযায়ী ভারতবর্ষের অর্থ বছরে বৃদ্ধির হার মানে জিডিপির বৃদ্ধির মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে ভালো করে বোঝো স্কুলে এক বছরে কত বই, খাতা, পেন, পেন্সিল এর যে কেনা হবে তার একটা অনুমান করা হলো, সেই অনুমানটা কত, মানে ভারতবর্ষের এই জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ ধরা হয়েছে। দেখো 4টে অপশান রয়েছে, কি কি রয়েছে, 10%, 8%, 6.4% নাকি 9%। সঠিক উত্তর কোনটা হবে নিচে কমেন্টে লিখে পাঠাও, সঠিক উত্তর কোনটা হবে। দেখো প্রতিষ্ঠা এডুকেশনের 2টো অফলাইন সেন্টার রয়েছে, একটা রয়েছে বারাসাত, এই বারাসাতের যে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9088890080। আমি আবার বলছি 9088890080। আরেকটা অফলাইন সেন্টার রয়েছে কলকাতাতে, এর যে কন্ট্যাক্ট নাম্বার সেটা হচ্ছে 9088890035। তাই আর দেরি না করে তোমরা ঝটপট জয়েন করো বারাসাত বা কলকাতা ব্রাঞ্চে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনটা বলেছে গ্র্যান্ড স্ল্যাম, এই টার্মটি কোন খেলায় ব্যবহৃত হয়, গ্র্যান্ড স্ল্যাম
এই গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে টার্মটি ব্যবহৃত হয় হচ্ছে টেনিস খেলার সাথে। কোনো প্লেয়ার একটা বছরে যদি 4টে আন্তর্জাতিক টুর্নামেন্টে জেতে, এই 4টে আন্তর্জাতিক টুর্নামেন্ট কী কী? অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন আর ওয়েবেলডন। এই 4টে খেলায় সে যদি জেতে তাহলে তাকে এই গ্র্যান্ড স্ল্যাম দেওয়া হয়, মানে এই সম্মানটা দেওয়া হয়। এটা হচ্ছে টেনিস খেলার সর্বোচ্চ সম্মান। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই অপশানে টেনিস কোথায় রয়েছে। দেখো 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? ব্যাডমিন্টন হবে না, টেনিস, হ্যাঁ টেনিস তো হবে। তারপরেও দুটো অপশান আমরা দেখে নিই, ক্রিকেট না হবে না, ফুটবল তো হবে না। তাহলে 34 কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, টেনিস। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনটাতে বলেছে চিরস্থায়ী বন্দোবস্ত নীতি কে প্রবর্তন করে? আচ্ছা, এই চিরস্থায়ী বন্দোবস্ত নীতিটা কি? এই চিরস্থায়ী বন্দোবস্ত নীতি মানে হচ্ছে জমির কর প্রদানের একটা নীতি। মানে ভালো করে বোঝো, কৃষক তো জমি চাষ করে, এই কৃষক কী করবে? জমিদার মানে জমির মালিক তাদেরকে একটা কর দেবে। আর জমিদাররা কাকে কর দেবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এই যে জমিদাররা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কতটা কর দেবে সেটা ফিক্সড করে দেওয়া হয় মানে অনির্দিষ্টকালের জন্য, সেজন্যই বলা হচ্ছে চিরস্থায়ী। ঠিক আছে, মানে জমিদাররা কতটা কর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেবে সেটা অনির্দিষ্টকালের জন্য যেহেতু ফিক্সড করে দেওয়া হয়, সেই জন্যই এই নীতিটাকে বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত নীতি। তো এই যে নীতিটাকে কে প্রবর্তন করেন? 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? কর্নওয়ালিস, হেস্টিংস, মিন্টো নাকি ডালহৌসি? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা দেখো কি বলছে। পরের কোশ্চেনটা দেখো বলছে কোণারকের যে সূর্য মন্দির কোথায় অবস্থিত? দেখো নামটা শুনেই বুঝতে পারছো যে এই যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে সূর্য দেবতার মন্দির। সূর্য দেবতার যে রথের আদলে এই কোণারকের সূর্য মন্দিরটা তৈরি করা হয়। এই যে কোণারকের সূর্য মন্দিরে কিছু চাকা রয়েছে এবং কিছু মানে চাকা রয়েছে। তো এই চাকা দিয়ে কি করা হয়? সময় নির্ধারণ করা হয়। ঠিক আছে, আর এই যে কোণারকের সূর্য মন্দির এতটাই বিখ্যাত যে কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু আওতায় রাখা হয়েছে। তো এই কোণারকের সূর্য মন্দিরটা কোথায় রয়েছে? 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? নেপাল, ভুটান, আসাম নাকি উড়িষ্যা? তো এই কোণারকের সূর্য মন্দির দেখবে অনেক সময় তোমরা পুরীতে ঘুরতে গেলে আমরা এই মন্দিরটা কিন্তু ঘুরে আসি। তো পুরী কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান ডি, উড়িষ্যা। ঠিক আছে, আচ্ছা দেখে নি পরের কোশ্চেনটা কি বলেছে। নারী কর্মীর মাতৃত্ব সুবিধা মানে কি? নারী কর্মীর মাতৃত্ব সুবিধা মানে কি? ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট অনুযায়ী কি হয়? কোনো নারী যদি তার কোনো মানে চাকরিতে সে যদি নিযুক্ত থাকে তাহলে সে যদি ওই চাকরি চলাকালীন প্রেগনেন্ট হয় তাহলে সে কি করা হয়? বাচ্চার জন্মের আগে এবং পরে একটা ছুটি পায়। এই ছুটি চলাকালীন সে কিন্তু ফুল বেতনটাই পায়। এই যে এই যে ছুটিটা, এই ছুটিটা কত সপ্তাহের হয়? দেখো 4টে অপশান রয়েছে। কি কি বলেছে? 4টে অপশানের মধ্যে প্রথমে বলেছে 26 সপ্তাহ, 10 সপ্তাহ, তারপর বলেছে 8 সপ্তাহ, তারপর বলেছে 4 সপ্তাহ। সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, 26 সপ্তাহ। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনে দেখো কি বলেছে। পরের কোশ্চেনে বলেছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে যে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ বলা হয়েছে? বৈষম্যমূলক আচরণ মানে কি?
কোনো নাগরিক তার জাতি, ধর্ম এবং সে কোন স্থানে জন্মেছে, তার বংশ পরিচয় কি, এই সব অনুযায়ী তাকে বিচার করা যাবে না বা তার সাথে কোনো বাজে আচরণ করা যাবে না। এই যে বৈষম্যমূলক আচরণ সংবিধানের কত নম্বর ধারাতে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়? 4টে অপশান রয়েছে। 15 নম্বর ধারাতে। এই 15 নম্বর ধারাতেই কিন্তু সংবিধানের যে এই যে বৈষম্যমূলক আচরণগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়। আমরা দেখে নেব বাকি ধারাগুলোতে কি বলা রয়েছে। 16 নম্বর ধারাতে, এই 16 নম্বর ধারাতে কি বলা হয় যে সরকারি যে চাকরি রয়েছে, এই সরকারি চাকরিতে সবার সমান সুবিধা থাকবে। ঠিক আছে। 17 নম্বর ধারাতে কি বলা হয় যে আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা, কারোর জাতি ধর্ম বিশেষে তাকে আমরা টাচ করতে পারবো না, এই যে অস্পৃশ্যতাটা সম্পূর্ণভাবে বিলোপ করা হয় কোন নীতিতে বা কোন ধারাতে? 17 নম্বর ধারাতে। 18 নম্বর ধারাতে কি বলা হয়, দেখবে আগে মানে নামের আগে রাজা মহারাজা এই উপাধিগুলো দেওয়া হতো, তো এই যে স্পেশাল ট্রিটমেন্টগুলো করা হতো নামের আগে, তাকে স্পেশাল ফিল করানো হতো, এইগুলোই কিন্তু সম্পূর্ণভাবে বিলোপ করা হয় কত নম্বর ধারাতে? 18 নম্বর ধারাতে। ঠিক আছে। তাহলে এই কোশ্চেন যে বৈষম্যমূলক আচরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ কত নম্বর ধারাতে করা হয়? 15 নম্বর। তাহলে সঠিক উত্তর কি হবে? 38-এর এ। বুঝতে পেরেছ সবাই? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনটা বলেছে যে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে কোন ফরেস্টকে ঘোষণা করা হয়? আচ্ছা, বায়োস্ফিয়ার রিজার্ভ মানে কি? যেখানে হোল ইকোসিস্টেমটাকে সংরক্ষণ করা হয়, মানে অ্যানিমালের, প্ল্যান্ট, তার সাথে এনভায়রনমেন্ট, সমস্ত কিছুকে আমি একসাথে সংরক্ষণ করছি, সেটাকে আমি বলবো বায়োস্ফিয়ার রিজার্ভ। এই বায়োস্ফিয়ার রিজার্ভে একটা কোর জোন থাকে আর একটা বাফার জোন থাকে। এই কোর জোন মানে যেখানে কিন্তু মানুষ কোনোভাবেই আসতে পারে না, এখানে কিন্তু সবথেকে বেশি বন্য জন্তুদের অ্যাক্টিভিটিটা সবথেকে বেশি দেখা যায়। এই বাফার জোনে কিন্তু মানুষের মানে কার্যকলাপ হতে পারে, মানে মানুষ যাতায়াত করতে পারে, মুভমেন্ট এখানে কিন্তু থাকতে পারে। তাই বায়োস্ফিয়ার রিজার্ভ কোন ফরেস্টকে আমরা বলি? দেখো, অপশান এ বলছে শালবন, বি বলছে ভাটপাড়া, সি বলছে সুন্দরবন, আর ডি বলছে হচ্ছে বক্সা। দেখো, প্রথম যে দুটো অপশান রয়েছে শালবন আর ভাটপাড়া, এটা কোনো বায়োস্ফিয়ার রিজার্ভ না, কারণ এটা একটা আঞ্চলিক বন। সুন্দরবন যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত, সেটা কিন্তু একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। 4 বলেছে বক্সা, বক্সা হচ্ছে একটা ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক মানে যেখানে আমরা মানে গাছপালা এবং যে বন্য প্রাণী সেই দুটোকে একসাথে সংরক্ষণ করি, তো বক্সা হচ্ছে ন্যাশনাল পার্ক। তাহলে সঠিক উত্তর কি হবে? 39-এর সঠিক উত্তর হবে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে আমরা অপশান সি সুন্দরবনকেই কিন্তু ঘোষণা করি। পরের কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কম্পিউটার থেকে খুব ভালো করে মনে রাখতে হবে। এই শর্টকাট কিগুলো কিন্তু পরীক্ষার সময় আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। কি বলছে? এমএস পাওয়ার পয়েন্টে আমরা স্লাইড অ্যাড করতে কোন শর্টকাট কি ব্যবহার করি? দেখো, Ctrl+A মানে হচ্ছে কোনো ফাইলটাকে সংরক্ষণ করতে ব্যবহার করব, Ctrl+P মানে হচ্ছে প্রিন্ট করতে, Ctrl+N এটা কিসের জন্য ব্যবহার করব? এটা হচ্ছে কোনো ফাইলকে, ঠিক আছে, অ্যাড করতে আমরা ব্যবহার করব, ঠিক আছে। আর Ctrl+M হচ্ছে কোনো স্লাইড আমরা অ্যাড করতে ব্যবহার করব। তাহলে সঠিক উত্তর কি হবে? 40-র সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ। এরকম আরও কিছু মক টেস্টের MCQ পেতে হলে অবশ্যই কিন্তু প্রতিষ্ঠা এডুকেশনকে তোমাদের ফলো করতে হবে।